ওয়েলকাম সবাইকে কোয়ান্টাম কুইজের আজকের লেকচারে। তো আজকে আমাদের আগের যেই বোর্ডের একটা সেটআপ ছিল সেই সেটআপটা নিয়ে আজকে আমাদের কাছে খাতা আর পেন আছে। তো আজকে আমরা খাতা পেনের সাহায্যেই একটা নতুন কনসেপ্ট শিখব, সেটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। যেহেতু খাতা পেনে শুরু করছি, বাট কনসেপ্ট বুঝতে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আমরা খাতা পেনের সাহায্যেও জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো দেখো, আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে ক্যালোরিমিতি কাকে বলে আর ক্যালোরিমিতির একটা বেসিক জিনিস আমরা দেখেছিলাম। তুমি চাইলে আগের ভিডিওটা একবার দেখে নিতে পারো, তাহলে জিনিসটা একটু ঠিকঠাক করে লিঙ্ক করতে পারবে। তাহলে ক্যালোরিমিতি কাকে বলে? যে পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি বলে। এই যে আমরা বলছি গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয়, তাহলে আমাদের কাজ হবে এই গৃহীত বা বর্জিত তাপ যেটা, সেটাকে ক্যালকুলেট করা। তো তাহলে গৃহীত বা এবং বর্জিত তাপটাকে আমরা কি করে ক্যালকুলেট করব, তার জন্য একটা ফর্মুলা রয়েছে। সেটা হলো কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ, সেটা হলো বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ উষ্ণতার যেই পরিবর্তন, এই তিনটের যেটা গুণফল, সেটাই সেই বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপকে নির্দেশ করে। তাহলে কোনো বস্তু কখন তাপ গ্রহণ করবে এবং কখন তাপ বর্জন করবে, সেটাকে কি করে বুঝবো? যেটা উষ্ণতর বস্তু, যেটা গরম বস্তু, সেটা কি করবে? তাপ বর্জন করবে। তো তার ক্ষেত্রে তখন আমরা বের করব বর্জিত তাপ। ঠিক আছে? আর যদি কোনো শীতল বস্তু তাপ গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে তার সেটা হয়ে যাবে গৃহীত তাপ। তো এই জিনিসটা আমরা আগের ভিডিওতে ভালো করে পড়েছিলাম। তো এই যে গৃহীত তাপ বা বর্জিত তাপ যেটা রয়েছে, বস্তুর ভর সেটাকে আমরা এম লিখি, আপেক্ষিক তাপ আমরা এস লিখি, আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যেটা আছে সেটাকে আমরা লিখি ডেল্টা টি। ঠিক আছে? উষ্ণতার পরিবর্তনটাকে আমরা বোঝাই। উষ্ণতা বৃদ্ধি হলো বা হ্রাস হলো, এখানে কিন্তু উষ্ণতা লিখলে হবে না, উষ্ণতাটা কতখানি চেঞ্জ হলো। ধরো আগে 10 ডিগ্রি ছিল, সেখান থেকে সেটা হয়ে গেল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতার পরিবর্তন কত? 25 মাইনাস 10 ডিগ্রি, তার মানে হলো 15 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের এই ডেল টি যেটা উষ্ণতার পরিবর্তন, সেক্ষেত্রে উষ্ণতা দেখো, এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি ঘটেছে, 10 থেকে 25 হয়েছে। তাহলে এখানে এই ডেল টি বা উষ্ণতার বৃদ্ধির জায়গায় আমরা 15 বসাচ্ছি। আমরা 10 বসাবো না, 25 বসাবো না, উষ্ণতা যেটা পরিবর্তন সেটাকে বসাবো। একইভাবে যদি মনে করো আগে থাকে 35 ডিগ্রি সেলসিয়াস, পরে হয়ে গেল সেটা 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে দেখো এক্ষেত্রে আবার 35 মাইনাস 20 ডিগ্রি, তার মানে 15 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে কি হলো? উষ্ণতার হ্রাস ঘটলো। তখনও আমরা এটাকে এখানে বসাবো, ডেল্টা টি উষ্ণতার পরিবর্তন যেটা, সেটাকে এটা ডিনোট করে। ঠিক আছে? সেটাকে এই ডেলটি দিয়ে আমরা এটাকেই বোঝাই। তো এটা গেল আমাদের ক্যালোরিমিতি, ক্যালোরিমিতির সংজ্ঞাটা। আর ক্যালোরিমিতির সাহায্যে আমরা গৃহীত এবং বর্জিত তাপ কি করে ক্যালকুলেট করতে পারি, তার একটা বেসিক রাফ আইডিয়া। বাট আমরা এবার যেটা পড়বো সেটা হলো ক্যালোরিমিতির মূলনীতি। তো এখন আমরা দেখব যে ক্যালোরিমিতির মূলনীতি এটা কি। দেখো, ক্যালোরিমিতির মূলনীতি এটা বলে যে যদি আমরা দুটো বস্তুকে, একটা যদি উষ্ণতর বস্তু থাকে আর একটা যদি শীতলতর বস্তু থাকে, দুটোকে যদি আমরা সংস্পর্শে বা কন্টাক্টে রাখি, তাহলে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ যেটা হবে, সেটাই সেটাই শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপের সমান হবে। আমি কি বলতে চাইছি দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি। মনে করো এটা একটা বস্তু আর এটা একটা বস্তু। এই বস্তুর নাম ধরলাম এ, এই বস্তুর নাম ধরলাম বি। ধরি এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর m2, এই বস্তুর ভর m1 m2 বললাম। এটা হলো এই বস্তুর এ বস্তুটার আপেক্ষিক তাপ s1, বি এর জন্য s2, এবং এটার তাপমাত্রা ইনিশিয়াল টেম্পারেচার ধরলাম T1 আর এর ধরলাম T2। এবং আমরা যখন তাদেরকে সংস্পর্শে আনলাম, তখন চূড়ান্ত তাপমাত্রা যেটা হলো সেটা ধরে নিলাম T হয়েছে। এবার দেখো, এবার আমি বলছি যে এ বস্তুটার তাপমাত্রাকে আমি T1 ধরেছি আর বি বস্তুর তাপমাত্রাকে আমি T2 ধরেছি। এবার আমি ধরে নিচ্ছি, আমি অ্যাজুম করছি যে এ বস্তুটা
উষ্ণতর মানে গরম, আর বি বস্তুটা এ বস্তুর তুলনায় ঠান্ডা। তাহলে যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে T1 ইজ গ্রেটার দেন T2। এটা কেন বলতে পারি? কারণ যেহেতু বললাম যে এ বস্তুটা গরম, বি বস্তুটা ঠান্ডা, তার মানে এ বস্তুর টেম্পারেচার যেটা T1 সেটা T2 এর থেকে বেশি হবে। এবার ক্যালোরিমিতির মূলনীতি বলে যে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপের সমান। তাহলে এখানে আমি বলছি যে এ বস্তুটা গরম, বি বস্তুটা ঠান্ডা। তাহলে এ বস্তু থেকে বি বস্তুর দিকে একটা তাপের সঞ্চালন ঘটবে, মানে তাপ এ থেকে বিতে যাবে, এই ডিরেকশনে তাপ ফ্লো করবে। কিন্তু দেখো একই সাথে কিন্তু তাপ এদিকেও বেরিয়ে যেতে পারে, এদিকেও বেরিয়ে যেতে পারে, বিকিরণ পদ্ধতিতে সাইডে চলে যেতে পারে। কিন্তু আমরা এমন একটা পরিবেশের কথা ভাবছি যে আমরা সেটা ধরে নিচ্ছি যে তাপটা শুধুমাত্র এ থেকে বিতেই যাচ্ছে, আর তার পরিবেশে, তার পারিপার্শ্বিক পরিবেশে তাপটার কোনো বিকিরণ ঘটছে না। এটাকে আমরা ধরে নিয়ে এই যে ক্যালোরিমিতির মূলনীতি, এটাকে আমরা প্রতিষ্ঠা বা প্রমাণ করব। তাহলে দেখো এটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি। এবার এটাকে আমরা প্রমাণ করব। এবার তাহলে এ বস্তুটা যেহেতু গরম, তাহলে এ বস্তুটা কি করবে? তাপ বর্জন করবে। আর বি বস্তুটা যেহেতু ঠান্ডা, তাহলে বি বস্তুটা তাপ কি করবে? গ্রহণ করবে। তাহলে প্রথমে আমরা এই এ বস্তু দ্বারা বর্জিত তাপ যেটা, সেটাকে ক্যালকুলেট করব। তাহলে আমরা এখানে লিখি এ বস্তু দ্বারা বর্জিত তাপ, এটাকে আমরা কিউ ধরছি। কিউ সমান সমান MS, যেটা আমরা জানি। তাহলে এ বস্তু দ্বারা বর্জিত তাপটা কী করে বের করব? তাহলে এর ক্ষেত্রে M1 হয়ে যাবে, কারণ এর ভর M1, আপেক্ষিক তাপ S1, এবং আমরা সেখানে পড়েছিলাম ডেল টি, তার মানে উষ্ণতার পরিবর্তন। এবার এখানে উষ্ণতার পরিবর্তন বলতে আমরা কি লিখব? দেখো আগে টেম্পারেচার ছিল T1, পরে টেম্পারেচার হয়ে গেল T, এটা হলো আমাদের চূড়ান্ত তাপমাত্রা। তাহলে এই বস্তুটা যেহেতু আগে গরম ছিল, পরে যেহেতু সে কি করলো? তাপ যেহেতু বর্জন করলো, তাহলে পরে গিয়ে তার টেম্পারেচার কিন্তু কমে গেছে আগের থেকে, তাই না? আগে যেহেতু সে গরম ছিল, তাই জন্য সে তাপ বর্জন করেছে। এবার বর্জন করার পর কিছুক্ষণ পর গিয়ে যেই চূড়ান্ত তাপমাত্রাটা আমরা পেলাম, সেই তাপমাত্রাটা অবশ্যই এর আগের তাপমাত্রা থেকে কম হবে, কারণ সে তাপ বর্জন করেছে। তাহলে যেহেতু T1 যেহেতু T এর থেকে বড়, তাহলে উষ্ণতার পরিবর্তন যেটা, সেটা হবে T1 মাইনাস T। কেন? যেহেতু T1 ইজ গ্রেটার দেন T, আমরা বড় থেকে ছোট বিয়োগ করি, তাই জন্য আমরা এটা করলাম T1 মাইনাস T। এবার সিমিলারলি আমরা বির জন্য দেখব। এবার বি বস্তু দ্বারা বি বস্তু কি করবে? তাপ গ্রহণ করবে। তাহলে বি বস্তু দ্বারা গৃহীত তাপ, এটা কি হবে? দেখো বি বস্তুর ভর হচ্ছে M2, S2 আপেক্ষিক তাপ। এবার এর উষ্ণতার পরিবর্তনটা কি হবে? তাহলে দেখো বি বস্তুটা যেহেতু ঠান্ডা ছিল, তার মানে তার যেটা প্রথমে টেম্পারেচার ছিল T2, পরে গিয়ে সে কি করেছে? কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছে। এ কিছু পরিমাণ তাপ ত্যাগ করে টিতে এসছে, আর T2 কিছু পরিমাণ তাপ গ্রহণ করে টিতে গেছে। তাহলে দেখো এবার T2, তার মানে তাহলে T2টা এই T এর থেকে বেশি হবে, কারণ সে আগে ঠান্ডা ছিল, কিছু পরিমাণ তাপ নিয়ে এই চূড়ান্ত টেম্পারেচার টিতে এসছে। তাহলে এবার যদি আমরা তাপের যেটা পরিবর্তন, উষ্ণতার ডিফারেন্স যেটা, সেটা যদি নেই, তাহলে তখন আমরা লিখব যে T মাইনাস T2, কারণ যেহেতু T ইজ গ্রেটার দেন T2। আশা করি আমরা বুঝতে পারলে আমি কি করলাম এখানে। তাহলে দেখো এবার আমরা দুটা সমীকরণ পেয়ে গেলাম। তো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার দেখো দুটো সমীকরণের বাম পক্ষে কে রয়েছে? কিউ রয়েছে, আর ডান পক্ষে এরা রয়েছে। তাহলে দুটো সমীকরণের যেহেতু বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষও সমান হবে। আর এটাই আমাদের ক্যালোরিমিতির মূলনীতি, এটাই বলে যে যেটা গরম বস্তু তার দ্বারা বর্জিত তাপটা যেটা ঠান্ডা বস্তু তার দ্বারা গৃহীত তাপের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? যেহেতু দুটো সমীকরণের বাম পক্ষ সমান, তাহলে ডান পক্ষ সমান হবে। তাহলে M1 S1 ইন্টু
T1 minus T is equal to M2 into S2 into T minus T2। তাহলে এটাই হলো আমাদের ক্যালোরিমিতির মূল নীতির যেটা প্রুফ সেটা। আই হোপ তোমরা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ডাউট যদি কোনো থেকে থাকে তাহলে সেটা অবশ্যই বলবে। তার আগে আমি আরেকটা জিনিস, আমি এই জিনিসটাকে একটু অন্যরকম করে একটু এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যে আমি এখানে কি করলাম, যে T1 মাইনাস টি করলাম আর T মাইনাস T2 কেন করলাম। দেখো এই জিনিসটাকে যদি আমরা একটা অন্যরকম ছবি দিয়ে বুঝি, এটা এ বস্তু, এটা বি বস্তু, এ থেকে বির দিকে তাপ যাচ্ছে, এর ভর M1 S1 আপেক্ষিক তাপ, M2 S2 সবই ঠিক আছে। আগে যেমন আমরা T1 T2 এরকম ধরেছিলাম, এবার এখানে আমরা জাস্ট একটা মানে ভ্যালু দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। মনে করো এর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এর ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। পরে মনে করো হয়ে গেল এটা কত বলছি আমি, মনে করো পরে হয়ে গেল 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো এটাকে কিন্তু আমরা আগে ধরেছিলাম T1, এটাকে ধরেছিলাম আমরা T2, এটাকে ধরেছিলাম আমরা টিটা আমি এদিকে লিখি, T সমান সমান 12। ঠিক আছে, তাহলে দেখো এর আগে ছিল টেম্পারেচার 20, পরে হয়ে গেল 12, তাহলে পরে যেটা হয়েছে সেটা আগের থেকে কম, তার মানে এখানে দেখো কমেছে। যেহেতু কমেছে তার মানে কি T1টা বড়, টিটা ছোট। এবার যদি আমরা উষ্ণতার পরিবর্তন নিই তাহলে আমরা লিখব T1 মাইনাস টি এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর জন্য T1 মাইনাস টি এটা হবে। কিন্তু তাই জন্য আমরা কি করেছি, দেখো এ এর ক্ষেত্রে আমরা লিখেছি T1 মাইনাস টি। ঠিক আছে, এবার যদি বি এর কথা দেখো, যদি বি এর কথা চিন্তা করো তাহলে দেখবে দেখো বি এর কিন্তু যেটা T2 এর ভ্যালু ছিল সেটা ছিল 10, পরে কত হয়ে গেছে পরে দেখো বেড়ে গিয়ে 12 হয়ে গেছে। তার মানে এর আগে কম ছিল, পরে কি হয়েছে, পরে বেড়ে গেছে। আমি কিন্তু এই ভ্যালুগুলো জাস্ট খালি একটা এক্সাম্পল নেওয়ার জন্য বললাম, এগুলো কিন্তু মানে আমি শুধু এক্সাম্পল দেওয়ার জন্যই মানে বসিয়েছি। তো দেখো এবার T2টা আগে 10 ছিল, পরে কত হয়ে গেল, পরে টি হয়ে যাওয়ার পর মানে 12 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে এবার উষ্ণতার পরিবর্তন কি লিখবো, আমরা বড় থেকে ছোট বিয়োগ করি সবসময়। তাহলে এবার দেখো বড়টা কিন্তু বি এর ক্ষেত্রে বড়টা কিন্তু টি হয়ে যাচ্ছে, কারণ টি এর ভ্যালু 12 আর T2 এর ভ্যালু 10, তাহলে T মাইনাস T2 হবে বি এর জন্য এই উষ্ণতার পরিবর্তন বা ডিফারেন্সটা। তাই জন্য আমরা বি এর ক্ষেত্রে এখানে T মাইনাস T2 বসিয়েছি। আমি আশা করছি তোমরা এবার ঠিকঠাক করে বুঝতে পেরেছো। তো তাহলে আমাদের ক্যালোরিমিতির মূল নীতি যেটা ডেরিভেশন ছিল, তো তাহলে এটা এখানেই কমপ্লিট। তো আমরা দেখলাম যে ক্যালোরিমিতির মূল নীতি জিনিসটা কি ছিল সেটাকে বুঝলাম। তো এবার আমরা সেই সম্পর্কিত কিছু বেসিক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এই অঙ্কগুলো তোমাদের বইতে রয়েছে অঙ্কগুলো, বাট আমি জাস্ট তোমাদের দেখাতে চাই যে কি করে অঙ্কগুলো সলভ করবে, কি করে কোন অ্যাপ্রোচ নিয়ে অঙ্কগুলো সলভ করবে এবং কিভাবে লজিক বিল্ডিংটা শিখবে তোমরা, কি করে করতে হবে অঙ্কগুলো। তো দেখো প্রথম প্রশ্ন যেটা বলেছে সেটা হলো 10 ডিগ্রি ভরের এক খণ্ড সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন, কত তাপ প্রয়োজন। এবার দেখো তুমি অঙ্ক করার আগে তুমি দেখবে যে অঙ্কের মধ্যে কি কি ডেটা তোমাকে দিয়ে দিয়েছে, কি কি গিভেন ডেটা রয়েছে অঙ্কের মধ্যে। দেখো প্রথমে বলেছে ভর হলো 10 গ্রাম, এটা দিয়ে রয়েছে, দেওয়া আছে। বলেছে আপেক্ষিক তাপ আমরা জানি যে এস দিয়ে আমরা লিখি, সেটা হলো তাহলে 0.03, এটা হলো আমাদের আপেক্ষিক তাপের ভ্যালুটা। এবার বলেছে যে সীসার উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, তাহলে যেটা আমরা ফর্মুলাটা পড়েছিলাম MS ডেল্টা টি, যেখানে ছিল ডেল্টা টি মানে উষ্ণতার হ্রাস বা উষ্ণতার বৃদ্ধি যেটা ছিল, মানে উষ্ণতার পরিবর্তন যেটা ছিল, তো সেটাকে বলে দিয়েছে এখানে 50 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো আমাদের বের করতে বলেছে যে কত পরিমাণ তাপের প্রয়োজন। তাহলে আমরা গৃহীত বা বর্জিত তাপের একটা ফর্মুলা পড়েছিলাম, সেটা হলো আমাদের কিউ সমান সমান MS ডেল্টা টি। তাহলে এই সমীকরণের মধ্যে যদি আমরা সবগুলোর ভ্যালু যদি পুট করে দিই তাহলে আমরা আমাদের অ্যান্সার যেটা সেটা পেয়ে যাব। তাহলে দেখো এবার এখানে কি বলেছে যে উষ্ণতা বৃদ্ধি করতে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে, তাহলে ডেল্টির জায়গায় আমরা 50 ডিগ্রি বসাবো। এবার এখানে একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, দেখো এখানে বলেছে উষ্ণতার পরিবর্তন, কিন্তু এটা তার মানে এই বস্তুটার ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল আমরা কিন্তু জানি না। মানে
শুরুতে এর টেম্পারেচার কত ছিল আমরা জানি না, সেটা 0 ডিগ্রিও হতে পারে, সেটা মনে করো 50 ডিগ্রিও হতে পারে, 100 ডিগ্রিও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট তার আমরা উষ্ণতা 50 ডিগ্রি বৃদ্ধি করব। যদি 50 ডিগ্রি বৃদ্ধি করি +50 করলে এটা 50 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। এর ক্ষেত্রে 50 ডিগ্রি বৃদ্ধি করলে 100 ডিগ্রি, এখানে 50 ডিগ্রি বৃদ্ধি করলে 150 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই উষ্ণতার পরিবর্তন কিন্তু ডেলটির ভ্যালু কিন্তু 50ই থাকবে। তাই জন্য আমরা এখানে ডেলটির ভ্যালুটা ডাইরেক্ট এখানে আমরা 50 বসাতে পারি, কারণ এটা উষ্ণতার পরিবর্তন কতটা, বৃদ্ধি কতটা, বৃদ্ধি বা হ্রাস যেটা আমরা বলেছিলাম সেটা একবারে ডিরেক্টলি বলে দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে। তাহলে আমরা এম এর ভ্যালু বসাবো 10, এস এর ভ্যালু 0.03, আর ডেলটির ভ্যালু হচ্ছে 50। তাহলে এখানে আমাদের 100 আসবে, এটা 2, এটা 5, তাহলে 15 ক্যালোরি, 15 ক্যালোরি তাপ। তাহলে প্রথম অঙ্কের এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব দ্বিতীয় অঙ্কটাতে। দেখো সিমিলার টাইপের অঙ্ক। এখানে একইভাবে আমরা কি কি দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে সেটাকে প্রথমে নোট করব। তাহলে যদি আমরা ডেটাটাকে নোট করে নিই তাহলে আমাদের মাথায় ফর্মুলাগুলো আসবে এবং আমরা বুঝতে পারবো যে আমরা কি করে সেই ডেটাগুলোকে ইউজ করে অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারবো। তাহলে দেখো এখানে কি বলেছে, 100 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত পরিমাণ তাপ প্রয়োজন। কি দেওয়া রয়েছে, ভর দেওয়া রয়েছে 100 গ্রাম। এবার বলেছে জলের, দেখো এখানে কিন্তু আগে যেমন ছিল সীসার আপেক্ষিক তাপ যেটা ছিল সেটা বলে দেওয়া রয়েছে, এবার এখানে কিন্তু জলের আপেক্ষিক তাপটা বলে দেওয়া নেই। জলের আপেক্ষিক তাপ আমরা ধরে নিই 1, ঠিক আছে। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে আমরা একইভাবে এই ফর্মুলাটা ইউজ করব, কিউ সমান সমান এম ইন্টু এস ইন্টু ডেলটি। জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে কত পরিমাণ তাপ প্রয়োজন। দেখো 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যাব, তাহলে আমাদের তাপ গ্রহণ করতে লাগবে। এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি গৃহীত তাপের পরিমাণটাকে বার করছি। কিউ সমান সমান এম এস টি, তাহলে এম এর ভ্যালু কত 100, এস এর ভ্যালু কত 1। এবার এখানে হলো উষ্ণতার পরিবর্তন। উষ্ণতার পরিবর্তনটা কি লেখাবো, কি লিখবো, এবার আমরা এখানে কি বসাবো, আমরা কি এখানে একবারে 30 বসিয়ে দেবো না, যদি আমরা 30 বসাই তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, এখানে বলে দিয়েছে, আগের ক্ষেত্রে যেমন বলা ছিল না যে ইনিশিয়াল টেম্পারেচার কত, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওরা ক্লিয়ারলি বলে দিয়েছে যে জলের উষ্ণতা 30 ডিগ্রি থেকে মানে বর্তমানে তার টেম্পারেচার 30 ডিগ্রি থেকে স্ফুটনাঙ্কে নিয়ে যেতে। এবার আমরা জানি স্ফুটনাঙ্ক মানে কত, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাচ্ছি। তাহলে এবার এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন কত হচ্ছে, 100 - 30, তার মানে 70 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার কিন্তু ডেলটি এর জায়গায় আমরা 30 বা 100 এসব বসাবো না, যেটা পরিবর্তন হলো 70 ডিগ্রি, 70 সেটাকে বসাবো। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের হয়ে যাবে 7000 ক্যালোরি। আচ্ছা, এবার আমাদের নেক্সট অঙ্ক, লাস্ট। দেখো এটা কি বলেছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম জলের সঙ্গে 10 ডিগ্রি উষ্ণতার 40 গ্রাম জল মেশালে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। এবার এর আগের অঙ্কগুলোতে দেখো একটা জিনিসই ছিল, যে একটা জিনিস ছিল তার টেম্পারেচার আমরা বৃদ্ধি করছি বা কখনো হ্রাস করছি, একটা টেম্পারেচার থেকে অন্য টেম্পারেচারে নিয়ে গেলাম, সেক্ষেত্রে উষ্ণতার কত পরিবর্তন ঘটলো, সেটা দিয়ে আমরা বেসিক ফর্মুলা ইউজ করে আমরা অঙ্কগুলো সলভ করলাম, অ্যান্সার পেয়ে গেলাম আমাদের। কিন্তু এবার এখানে দেখো, এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলা রয়েছে। এদিকে এক জায়গায় লেখা আছে যে 0 ডিগ্রি উষ্ণতার 20 গ্রাম জলের সাথে, এবার এদিকে আবার 10 ডিগ্রি উষ্ণতার 40 গ্রাম জলকে আমরা মেশাচ্ছি। তাহলে এই দুটার মধ্যে দেখো একটা বস্তুর টেম্পারেচার বেশি, একটা টেম্পারেচার কম। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 40 গ্রাম জল, আর এখানে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 20 গ্রাম জল। তাহলে এটা গরম, এটা ঠান্ডা। তাহলে আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে কি শিখেছিলাম, যে গৃহীত বস্তু দ্বারা বর্জিত, এই যে যেটা আমরা পড়েছিলাম যে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপ, যেটা গরম সে কি করবে, তাপ রিলিজ করবে। তাহলে উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপটা
যেটা ঠান্ডা বস্তু তার দ্বারা গৃহীত তাপের সমান হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে এর তাপমাত্রা বেশি, তাহলে এটা হলো আমাদের উষ্ণতর বস্তু, তাহলে এর ক্ষেত্রে যে তাপটা হবে সেটা আমরা বের করবো বর্জিত তাপটা। তাহলে দেখো এর ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন কত হবে। আগে ছিল মনে করো টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস, এর ভর কত ছিল 40 গ্রাম। এই যে দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটাকে ইউজ করবো। এবার যখনই থাকবে দুইটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা উষ্ণতর বস্তু একটা শীতলতর বস্তু, তাহলে আমাদের মাথায় সাথে সাথে ক্লিক করবে যে আমরা এবার ক্যালোরিমিতির মূল নীতিটাকে অ্যাপ্লাই করে এই অঙ্কটাকে সলভ করতে পারবো। তাহলে দেখো আমাদের বলেছে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। এবার চূড়ান্ত তাপমাত্রা আমরা এটাকেই বের করবো, তাহলে এটাকে আমরা টি ধরে নিচ্ছি। ধরি চূড়ান্ত তাপমাত্রা আমাদের টি, যেমন ধরেছিলাম না এখানে ডেরিভেশন করার সময় টি ধরে নিয়েছিলাম। আগেরটা জানতাম, পরেরটা জানতাম, মাঝখানে পরে গিয়ে কত হবে সেটাকে ধরে নিয়েছিলাম টি, এটাই চূড়ান্ত তাপমাত্রা। তাহলে আমরা ধরে নিলাম যে চূড়ান্ত তাপমাত্রা টি। এবার যেটা গরম বস্তু আর জলের যেটা আপেক্ষিক তাপ সেটা তো বললাম 1। তাহলে দেখো তাহলে এক্ষেত্রে এটা উষ্ণতর বস্তু, তাহলে এর দ্বারা উষ্ণতর বস্তু দ্বারা বর্জিত তাপের পরিমাণটা কত হবে, এটাকে যদি আমরা কিউ ধরি সেটা হয়ে যাবে m1s1। এবার এখানে লিখবো আমরা উষ্ণতার পরিবর্তন। দেখো যেহেতু এটা গরম বস্তু, তাহলে এর তাপমাত্রা কি করবে, ঠান্ডা বস্তুটাকে তাপমাত্রা দিয়ে দেবে, তাহলে দিয়ে দিলে তার তাপমাত্রা পরে গিয়ে কমবে, তাহলে আগে বেশি থাকবে পরে গিয়ে কমবে, তার মানে 10 - টি। আশা করি বুঝতে পারলাম, যদি তোমরা ডেরিভেশনটা ঠিক করে বোঝো তাহলে এটা বুঝতে পারবে। এবার সিমিলারলি এবার শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ, এটাকেও আমরা কিউ ধরলাম, এটা হয়ে যাবে, এটাকে যদি আমরা ধরি m2s2। এবার দেখো আগে ছিল 0 ডিগ্রি, তাই না, পরে গিয়ে চূড়ান্ত তাপমাত্রা যদি টি হয় তার মানে নিশ্চয়ই সে তাপমাত্রা গ্রহণ করেছে, তাহলে এক্ষেত্রে টিটা বেশি বড় হবে, t-0 হবে। বুঝতে পারলে, 0 ছিল, যে পরিমাণ তাপ এ বর্জন করলো সেই পরিমাণ তাপটা এ গ্রহণ করলো, আগেই ছিল 0, তার মানে কিছু পরিমাণ তাপ গ্রহণ করলে তার পরের তাপমাত্রাটা বেশি হবে, তাই জন্য বড় থেকে ছোট আমরা বিয়োগ করি, বড় থেকে ছোট t-0, টিটা বেশি হবে আমরা জানি। তাহলে লিখতে পারি সুতরাং ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী দেখো m1s1 ইন্টু 10 - টি সমান সমান m2 * s2 ইন্টু t-0। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাব। তো এখানে আমরা ধরে নিয়েছিলাম যেটা মানে উষ্ণতর বস্তুর ক্ষেত্রে, এসব ছিল উষ্ণতর বস্তুর ক্ষেত্রে। t1 m1s1 এর ক্ষেত্রে কী হবে, t2 যেটা 0 ডিগ্রি ছিল, ঠিক আছে, আর m2 যেটা সেটা 20 গ্রাম, আর s2 সেটা একই থাকবে। এটা ছিল আমাদের t1 - টি, আর এটা t-t2। তো t2-র জায়গায় আমরা একবারে 0 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো এবার এটাকে যদি সলভ করি, আমি এদিকে করছি, জিনিসটাকে লিখে নিই আরেকবার, m1s1 10 - টি সমান সমান m2s2 t-0। এবার দেখো m1 এর ভ্যালু আগের থেকে আমরা নোট করছি 40, s1 1, 10 - টি, m2 21, t-0, এটাকে আমি টি লিখছি। তাহলে এবার দেখো যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে 400 - 40t গুণ করলাম, এদিকে থাকলো 20t, তাহলে এই 40 যদি এদিকে চলে যায় তাহলে কত হবে 60t, তাই তো, আর এদিকে থাকলো আমাদের 40, একটু ঘুরিয়ে লিখি 60t সমান সমান 400, তাই তো, টি সমান সমান
400/60 2 দিয়ে কাটাকাটি করবো এবার 3 20 তাহলে এবার এটাকে আমরা ভাগ করে দিই 20/3 দেখো এটা কিন্তু এরকমই থাকবে 6.66 এরকম চলতে থাকবে এটাকে আমরা লিখতে পারি 6.67 ডিগ্রি সেলসিয়াস তাহলে এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে মেনলি অঙ্কগুলো মানে কী করে করতে লাগবে কী করে আমাদের লজিকটাকে কী করে অ্যাপ্লাই করতে লাগবে লজিক্যালি কী করে অঙ্কটা করবো আমরা বুঝে বুঝে যাতে আমরা অন্য অঙ্কগুলোও নিজে থেকে করতে পারি আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ঠিকঠাক করে বুঝতে পেরেছো এবার তোমরা নিজেরা কিছু অঙ্ক প্র্যাকটিস করো এবং দেখো যে তোমরা নিজেরা ঠিকঠাক করে করতে পারছো কিনা থ্যাংক ইউ